আসসালামু আলাইকুম। দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো উত্তেজনার মধ্যে একটি বছর পার করল। দুই পরাশক্তি এশিয়ার সামুদ্রিক আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য নিয়মিতভাবেই প্রতিযোগিতা চালিয়ে গেছে। একটি দেশ যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া মাত্রই প্রতিপক্ষ দেশটিও যেন তার জবাব দিতে তৎপর হয়ে উঠেছিল। বিডিনিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। আগামীতে প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই পরিস্থিতি আরও টালমাটাল হয়ে উঠতে পারে বলেই বিশ্লেষকরা আশঙ্কা করছেন। মার্কিন রণতরী ইউএসএস জন এস ম্যাককেইন সম্প্রতি দক্ষিণ চীন সাগরে চীনের দাবিকৃত অংশে প্রবেশ করায় চীনের পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ড জাহাজটিকে তাড়া করে নিজস্ব সমুদ্রসীমা থেকে বের করে দেয়। মার্কিন নৌসেনারা নিয়মিত নেভিগেশন অপারেশন চালানোর সময় এই ঘটনা ঘটে। দক্ষিণ চীনা সাগরে চীনের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ করার অংশ হিসেবে মার্কিন নৌসেনারা প্রায়ই এই ধরনের অভিযান চালায়। একই সঙ্গে সামরিক খাতে চীন সাম্প্রতিক বছরগুলোতে যেভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তাকে প্রশ্নবিদ্ধ করাও মার্কিন রণনীতির একটি অংশ। বিশ্বের সর্ববৃহৎ নৌবাহিনী এখন চীনের। এশিয়ার নৌ অঞ্চলে বছরের পর বছর ওয়াশিংটন যে নিয়ন্ত্রণ বজায় রেখেছে তা নস্যাৎ করতে চীন সাম্প্রতিক বছরগুলোতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্যকে খর্ব করে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে চায়। মার্কিন যুদ্ধজাহাজ ম্যাককেইনকে তাড়া করার প্রসঙ্গে চীনের পিপলস লিবারেশন আর্মির সাউথার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল টিয়ান জুনলি বলেন, মার্কিন রণতরী ইউএসএস জন এস ম্যাককেইন দক্ষিণ চীনা সাগরে চীন নিয়ন্ত্রিত নানশা দ্বীপপুঞ্জের কাছে কোনো ধরনের অনুমতি না নিয়ে চলে আসে। সাথে সাথেই সাউথার্ন থিয়েটার কমান্ড প্রতিক্রিয়া হিসেবে এর নৌ ও বিমান বাহিনীকে সংঘবদ্ধ করে। এরপর তাড়া করে মার্কিন যুদ্ধজাহাজকে চীনা সমুদ্রসীমা থেকে বের করে দেয়। মার্কিন নৌবাহিনীর এই জাতীয় কার্যক্রম পরিষ্কারভাবেই চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি বলেও তিনি উল্লেখ করেন। চীনা কর্তৃপক্ষ পিপলস লিবারেশন আর্মির সেনাদেরকে সবসময় চূড়ান্ত সতর্ক অবস্থায় রাখে, যাতে দ্রুততম সময়ের নোটিশে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযানে বেরিয়ে যেতে পারে। মার্কিন রণতরীকে তাড়া করার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল টাইমস। এই পত্রিকাটিকে মার্কিনিরা অবশ্য একপেশে এবং চীনের সরকারের অপকর্মের দোসর হিসেবে গণ্য করে। গ্লোবাল টাইমস সবসময় দক্ষিণ চীনা সাগরে মার্কিন সেনাদের উপস্থিতির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায় বলেও যুক্তরাষ্ট্র দাবি করে। এই ঘটনাকে গ্লোবাল টাইমস আগামীর পৃথিবীতে নৌ পরাশক্তি হিসেবে চীনের আবির্ভাব নিশ্চিত করেছে বলে উল্লেখ করা হয়। চীনের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে গ্লোবাল টাইমস আমেরিকাকে আঞ্চলিক অশান্তি সৃষ্টি এবং চীনকে নিয়মিতভাবে প্ররোচিত করার দায়েও অভিযুক্ত করে। যদিও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ কমান্ড ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড চীনের তাড়া খাওয়ার এই ঘটনাকে অস্বীকার করে। এই যৌথ কমান্ড ঘোষণা করেছে যে আন্তর্জাতিক যে কোনো সমুদ্রসীমায় প্রয়োজন মতো নেভিগেশন করার স্বাধীনতা তাদের রয়েছে। মার্কিন সপ্তম রণতরীর মুখপাত্র লেফটেন্যান্ট জো কেলি গণমাধ্যমকে বলেন, মার্কিন রণতরী ইউএসএস জন এস ম্যাককেইন কোনো দেশের সমুদ্রসীমা থেকে বের করে দেওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। মার্কিন রণতরী ইউএসএস জন এস ম্যাককেইন আন্তর্জাতিক আইনের মধ্যে থেকেই নেভিগেশন অপারেশন পরিচালনা করছে। মার্কিন রণতরীর মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগামীতেও আকাশপথে, নৌপথে এবং স্থলপথে তাদের কর্মতৎপরতা অব্যাহত রাখবে। মার্কিন কর্তৃপক্ষ এই ঘটনাটি অস্বীকার করলেও এতে কোনো সন্দেহ নেই যে দুপক্ষের এই বাকবিতণ্ডা সার্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বিবাদকে আরও প্রসারিত করবে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই উত্তেজনা ভিন্ন মাত্রায় পৌঁছে যায় 2001 সালে, যখন চীনের একটি যুদ্ধবিমানের সাথে মার্কিন একটি টহল বিমানের সংঘর্ষ হয়। এরপর থেকেই পিপলস লিবারেশন আর্মি এবং এর নৌ মিলিশিয়া ফোর্স দক্ষিণ চীনা সাগরে মার্কিন উপস্থিতিকে ক্রমাগতভাবে চ্যালেঞ্জ দিতে শুরু করে। 2016 সালে মে মাসে মার্কিন রণতরী ইউএসএস উইলিয়াম পি লরেন্স আবারও চীন নিয়ন্ত্রিত ফিয়েরি ক্রস রিফের ভেতরে 12 নটিক্যাল মাইল গভীরে প্রবেশ করে। এর প্রতিক্রিয়ায় চীনের পিপলস লিবারেশন আর্মিও ওই এলাকায় নতুন করে যুদ্ধজাহাজ মোতায়েন করে। এর কয়েক মাস পর একই বছরের অক্টোবরে
ইউএসএস ডিকে টুরওয়াসকেও টহল দেওয়ার সময় 3টি চীনা রণতরী বেশ প্রতিবন্ধকতা তৈরি করে। ঘটনাটি ঘটেছিল ট্রিটন এবং উডি আইল্যান্ডের নিকটবর্তী একটি স্থানে। 2018 সালে চীনের পিপলস লিবারেশন আর্মির একটি যুদ্ধজাহাজ ইচ্ছে করে মার্কিন মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেকেটুরের 50 ইয়ার্ডের কাছে চলে যায়। মার্কিন রণতরী যেন কোনো ধরনের নেভিগেশন না চালাতে পারে, এজন্যই চীনা কর্তৃপক্ষ এ কাজে অনুমোদন দেয়। চলতি বছরের এপ্রিল মাসে চীনের প্রথম বিমান বহনকারী যুদ্ধজাহাজ লিয়াওয়ানিং এক ধরনের প্রক্সি ওয়ার শুরু করে। কোভিড মহামারীর মাঝেও এই বছরের মাঝামাঝি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী প্রতিরক্ষামন্ত্রী রিড ওয়ার্নার এক সতর্কবার্তায় বলেন, যেভাবে চীন তার উস্কানিমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে তা মোটেও স্বস্তিদায়ক নয়। প্রতিটি দেশ যখন নিজেদের নিয়ে ব্যস্ত আছে, সেখানে চীন যেন নতুন করে অপর দেশগুলোর উপর চড়াও হওয়ার চেষ্টা করছে। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাগণ এখনই কোনো সামরিক সংঘাত ও যুদ্ধের সম্ভাবনা নাকচ করে দিলেও চীনের কারণে দুই দেশের মধ্যে ঝুঁকি ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বৃদ্ধি করেছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে ভারতও দক্ষিণ চীন সাগরে নিজেদের শক্তির জানান দিচ্ছে। ভারত ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী গত 21 ডিসেম্বর একটি বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে উভয় নেতা ইন্দো প্রশান্ত অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন ঠেকাতে শান্তি ও নিরাপত্তার প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগ নেয়ার ঘোষণা দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জুয়ান ফুক দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতেও সম্মত হন। সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন, যদি দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয় এবং ভারত যদি ভিয়েতনামে ব্রাহ্মোস মিসাইল সিস্টেম বিক্রি করে, তাহলে দক্ষিণ চীন সাগরে ক্ষমতার লড়াইয়ে নতুন এক মাত্রা যুক্ত হবে। বর্তমানে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ফিলিপাইন এই সব দেশই মধ্যম পাল্লার ক্রুজ মিসাইলের সন্ধান করছে, যা সাবমেরিন, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং ভূমি থেকে নিক্ষেপ করা যাবে। এই ক্রুজ মিসাইলগুলোকে বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল হিসেবে গণ্য করা হয়, যা ব্যবহার করে চীনের আধিপত্যকে একটু হলেও চ্যালেঞ্জে ছোড়া যাবে। অন্যদিকে ভারতও তার দীর্ঘদিনের মিত্র রাশিয়ার সাথে মিলে ব্রাহ্মোস নামের মিসাইল সিস্টেমের উন্নয়নের কাজ অব্যাহত রেখেছে। মিসাইলগুলোর এর সাথে 300 কেজি প্রথাগত এবং নিউক্লিয়ার যুদ্ধাস্ত্র নিয়ে 2.8 ম্যাচ স্পিডে উঠতে পারে, যা শব্দের গতির চেয়েও 3 গুণ বেশি। তাই এই মিসাইলগুলো নিক্ষেপ করা গেলেও চীনের বিদ্যমান মিসাইল সিস্টেমগুলো তা শনাক্ত ও প্রতিরোধ করতে পারবে না। তাছাড়া এই মিসাইলগুলো অব্যর্থভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানায় এগুলো প্রয়োগ করে সামুদ্রিক যে কোনো স্থাপনা এবং চীনের যুদ্ধবিমান বহনকারী জাহাজেও হামলা চালানো সম্ভব। ভিয়েতনাম এই মিসাইলগুলো অনেক দিন ধরে চাইলেও ভারত এখনও তাদেরকে এই মিসাইলগুলো দেয়নি। তবে চীনা কর্তৃপক্ষ তাদের রাষ্ট্রীয় গণমাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছে, দক্ষিণ চীনা সাগরে চীনের অন্যান্য প্রতিপক্ষ দেশগুলোর কাছে যদি ব্রাহ্মোস মিসাইল সরবরাহ করা হয়, তাহলে চীন তাকে রেড লাইন হিসেবে বিবেচনা করবে। বেইজিং এর আগেও বেশ কয়েকবার দক্ষিণ চীনা সাগরে নিয়ন্ত্রণ নিয়েছিল। প্রতিবেশী দেশগুলোর সাথে চীনের টানাপোড়েনের মধ্যে কোনো ধরনের নাক না গলাতেও ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল। চীনা পত্রিকা গ্লোবাল টাইমস 2018 সালে একটি মন্তব্য প্রতিবেদনে জানায়, ভারত ও ভিয়েতনামের নৌবাহিনীর যৌথ মহড়া ইঙ্গিত দিচ্ছে যে ভারতীয় মহাসাগরের পর ভারত এবার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তৎপরতা বৃদ্ধি করতে চাইছে। এই প্রতিবেদনে আরও দাবি করা হয় যে ভিয়েতনামের পাইলটদেরকে সুখোই Su-30S ধরনের বিমান চালনার প্রশিক্ষণ দিয়ে আসছে ভারত, আর বিশেষ ধরনের বিমান দিয়েই আলোচিত ব্রাহ্মোস মিসাইলটি বহন করা হয়। যদিও ভারত এতদিন চীনের অসন্তোষের কথা ভেবে ভিয়েতনামকে ব্রাহ্মোস সরবরাহ করেনি, কিন্তু এই বছর যেভাবে হিমালয় সীমান্তে ভারত ও চীনের অচলাবস্থা তৈরি হয়েছে এবং যেভাবে ভারতের 23 জন সেনা নিহত হয়েছে, তার প্রতিশোধ হিসেবে ভারত এবার ভিয়েতনামকে ব্রাহ্মোস সরবরাহ করতে পারে। তখন হয়তো চীন ভিয়েতনামের তৎপরতা নিয়ে বেশ উদ্বিগ্ন হবে, আর হিমালয় সীমান্তে ভারতের উপর চাপ এতে কিছুটা কমেও আসবে।
ধারণা করা হচ্ছে আগামী দিনে চীন ও ভারতের মধ্যকার লড়াইতে ব্রাহ্মস মিসাইলটি বড় ধরনের ভূমিকা রাখবে, কারণ এই মিসাইল দিয়ে পাহাড়ের মাঝে লুকিয়ে রাখা সামরিক স্থাপনাগুলোকেও ধ্বংস করে দেওয়া সম্ভব। লাদাখে আগেরবার ভারত এই কারণে চীনের কাছে বেশ অপদস্থ হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।